একবার ভাবুন তো, ৩৫,০০০ বছরের এক বিশাল ইতিহাস, আর সাথে এমন এক সাম্রাজ্যের গল্প যা কিনা বিশ্বের অন্য যে কোনোটার চেয়েও অনেক পুরনো। আচ্ছা, জাপান নামের এই বিচ্ছিন্ন দ্বীপটা কিভাবে একটা বিশ্ব শক্তিতে পরিণত হলো? চলুন, এই অবিশ্বাস্য গল্পটাই আমরা মাত্র কয়েক মিনিটে জেনে ফেলি। এখন প্রশ্ন হলো, এত লম্বা ৩৫,০০০ বছরের একটা ইতিহাসকে মাত্র কয়েক মিনিটে বলাটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। এর রহস্যটা হলো ঠিক সেই মূল মুহূর্তগুলোকে খুঁজে বের করা, যেগুলো জাপানকে আজকের জাপান বানিয়েছে। আর যকিন করুন, এই গল্পের শুরুটা কিন্তু দারুণ চমকপ্রদ। জাপানের ইতিহাসে ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এর রাজবংশ, আর এটা কিন্তু কোনো সাধারণ রাজবংশ নয়। এটা হলো বিশ্বের সবচাইতে পুরনো একটানা চলে আসা এক রাজতন্ত্র। একটু ভেবে দেখুন, রোমান সাম্রাজ্যের যখন উত্থান-পতন ঘটছে, তারও আগে থেকে এই বংশটা শাসন করে আসছে। এই যে ধারাবাহিকতা, এটাই জাপানের পরিচয়ের একেবারে মূল ভিত্তি। তো চলুন আমরা একদম শুরুতে ফিরে যাই, জাপানের ইতিহাসের সেই গোড়ার দিকে, যখন একটা ঐক্যবদ্ধ জাতি আস্তে আস্তে গড়ে উঠছিল। এই সময়টাই কিন্তু জাপানের আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। জাপানের এই বিশাল গল্পের শুরুটা হয়েছিল শিকারী মানুষদের দিয়ে। এরপর এলো জোমন যুগ, যখনকার মানুষজন বিশ্বের অন্যতম প্রাচীন মৃৎশিল্প তৈরি করেছিল। কিন্তু আসল খেলাটা শুরু হলো ইয়ায়োই যুগে। ঠিক তখনই এশিয়া থেকে এলো ধান চাষ আর লোহার ব্যবহার, আর এর ফলেই সমাজটা পুরো বদলে গেল। উঠে এলো শক্তিশালী সব নেতা, আর তাদের ক্ষমতার প্রমাণ কোফুন যুগের ওই বিশাল বিশাল সমাধিসৌধগুলো। ঠিক এই সময়ে ইয়ামাতো বংশের অধীনে ক্ষমতা এক জায়গায় আসতে শুরু করে। ছোট ছোট রাজ্য আর উপজাতিগুলো মিলে জন্ম দেয় একটা একক সাম্রাজ্যের, আর এখান থেকেই শুরু হয় সেই বিখ্যাত রাজবংশের, যা আজও জাপানের প্রতীক হয়ে আছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, জাপান কখনোই একা ছিল না। তার প্রতিবেশী চীন আর কোরিয়া থেকে আসা নতুন নতুন ধারণা, যেমন ধরুন বৌদ্ধ ধর্ম, কনফুশীয় দর্শন, এমনকি লেখার পদ্ধতি, এগুলো জাপানের সংস্কৃতি আর সরকারকে একেবারে বদলে দিয়েছিল। তবে ওরা কিন্তু শুধু নকল করেনি, বরং এই সব ধারণাগুলোকে নিয়ে নিজেদের মতো করে দারুণভাবে সাজিয়ে নিয়েছিল। প্রিন্স শতকুর এই বিখ্যাত কথাটা শুনুন। এটা কিন্তু শুধু একটা চিঠি ছিল না, এটা ছিল একটা ঘোষণা। এর মাধ্যমে জাপান স্পষ্টভাবে চীনকে জানিয়ে দিল যে তারা আর নিজেদেরকে চীনের ছোট ভাই মনে করে না, বরং একজন সমান প্রতিপক্ষ হিসেবে দেখে। এটা ছিল জাপানের আত্মপরিচয়ের এক অসাধারণ শক্তিশালী প্রকাশ। আচ্ছা, এবার আমরা এমন একটা যুগে ঢুকছি যেখানে ক্ষমতার খেলাটা পুরো ঘুরে যায়, একদম নাটকীয়ভাবে। সম্রাটের রাজদরবার থেকে ক্ষমতা চলে যায় সম্পূর্ণ নতুন এক যোদ্ধা শ্রেণীর হাতে। চলুন দেখি এই বিশাল পরিবর্তনটা কিভাবে ঘটল। এই সময়টা ক্ষমতার একটা অদ্ভুত কাঠামো তৈরি হলো। একদিকে সম্রাট, যাকে সবাই দেবতার মতো সম্মান করত, কিন্তু আসল ক্ষমতা দেশ চালানোর দায়িত্ব, সেটা ছিল শোগুনের হাতে, দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক শাসক। ব্যাপারটা অনেকটা এরকম, একজন হলেন রাষ্ট্রের আত্মা, আর অন্যজন হলেন তার মস্তিষ্ক। আর এই অদ্ভুত ব্যবস্থাটা চলেছিল প্রায় ৭০০ বছর ধরে। তো শোগুনের এই ক্ষমতাকে মাঠে নেমে কার্যকর করত কারা? সামুরাইরা। এরা কিন্তু শুধু তলোয়ার হাতে যোদ্ধা ছিল না, এরা ছিল একটা অভিজাত শ্রেণী, যারা বুশিদো নামে এক কঠোর সম্মান আর কর্তব্যের নিয়ম মেনে চলত। তাদের এই আদর্শের ছাপ কিন্তু আজকের জাপানি সংস্কৃতিতেও বেশ গভীর। ১৩ শতকে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ইতিহাসের অন্যতম সেরা সাম্রাজ্য মঙ্গোলরা জাপানের দরজায় এসে কড়া নাড়ল। তারা একবার নয়, দুবার বিশাল নৌবহর নিয়ে আক্রমণ করল, কিন্তু দুবারই প্রকৃতি যেন জাপানের হয়ে লড়ল। এক ভয়ঙ্কর টাইফুন এসে মঙ্গোলদের নৌবহরকে একেবারে তছনছ করে দিল। জাপানিরা এর নাম দিল কামিকাজে বা দৈব বাতাস, যা তাদের দেশকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। মঙ্গল আক্রমণ তো ঠেকানো গেল, কিন্তু এরপর দেশ জুড়ে চলল দীর্ঘ গৃহযুদ্ধ। এই অস্থির সময়ের পর জাপান প্রবেশ করল একদম নতুন যুগে। এটা ছিল শান্তি আর স্থিতিশীলতার একটা যুগ, কিন্তু এর একটা অন্য পিঠও ছিল, আর সেটা হলো বিচ্ছিন্নতা। প্রায় ১ শতাব্দীর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের শেষে
তোকুগাওয়া ইয়েয়াসু নামে একজন পাওয়ারফুল নেতা জাপানকে আবার এক করলেন। তিনি এডো মানে আজকের টোকিওতে তার সরকার প্রতিষ্ঠা করলেন আর এমন এক শান্তির যুগ আনলেন যা ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলেছিল। কিন্তু এই শান্তিটা বজায় রাখার জন্য শাসকরা একটা চরম সিদ্ধান্ত নিলেন। তারা সাকোকু বা বদ্ধ দেশ নীতি চালু করলেন। এর মানে হল জাপান বাইরের দুনিয়ার জন্য তার দরজা প্রায় বন্ধ করে দিল। একদিকে এই বিচ্ছিন্নতার কারণে জাপান বিশ্ব থেকে পিছিয়ে পড়ছিল, কিন্তু অন্যদিকে দেশের ভেতরেই জন্ম নিচ্ছিল কাবুকি, উকিওইয়ের মতো সব অসাধারণ শিল্পকলা। কিন্তু এই শান্ত বিচ্ছিন্ন অবস্থা তো আর চিরকাল থাকার নয়। ১৯ শতকের মাঝামাঝি সময়ে বাইরের দুনিয়া এসে জাপানের দরজায় জোর করে ধাক্কা দিল, আর সেই দরজা খুলে গেল। আর এর সাথেই শুরু হলো এক যুগান্তকারী পরিবর্তনের। সালটা ছিল ১৮৫৩। আমেরিকার কালো জাহাজ বা ব্ল্যাক শিপস এসে ভিড়ল টোকিও উপসাগরে, আর সাথে সাথেই জাপানের ২৫০ বছরের বিচ্ছিন্নতার অবসান ঘটল। এই একটা ঘটনা শোগুনদের দুর্বলতা সবার সামনে নিয়ে এলো, আর দেশ জুড়ে স্লোগান উঠল, সম্রাটকে সম্মান করো, বর্বরদের তাড়াও। এর শেষটা হল শোগুনতন্ত্রের পতন, আর ক্ষমতা আবারও ফিরে এলো সম্রাটের হাতে। এরপর যা ঘটল তাকে এক কথায় বলা যায় অবিশ্বাস্য। মেইজি পুনর্গঠনের হাত ধরে জাপান যেন রকেটের গতিতে আধুনিক হতে শুরু করল। ভাবা যায়, মাত্র কয়েক দশকের মধ্যে সামুরাইদের দেশটা বদলে গেল শিল্প কারখানা, রেলপথ আর আধুনিক সেনাবাহিনীর এক দেশে। এটা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম দ্রুততম একটা রূপান্তর। শুধু আধুনিক হয়েই জাপান থেমে থাকেনি, পশ্চিমা দেশগুলোকে দেখে তারাও নিজেদের সাম্রাজ্য গড়তে শুরু করে। আর তারা যা করে দেখালো তাতে পুরো বিশ্ব চমকে গেল। চীন আর রাশিয়াকে যুদ্ধে হারিয়ে তারা তাইওয়ান আর কোরিয়াকে নিজেদের দখলে নিয়ে এলো। জাপান হয়ে উঠল এশিয়ার নতুন আর সবচেয়ে প্রভাবশালী শক্তি। ২০ শতকটা জাপানের জন্য ছিল চরম উত্থান আর ভয়াবহ পতনের একটা সময়। তাদের সাম্রাজ্য গড়ার স্বপ্নই তাদের ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, সেই ধ্বংসস্তূপ থেকেই তারা আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায়। জাপানের সাম্রাজ্যবাদী স্বপ্নের শেষটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে, যা পারমাণবিক বোমার আঘাতে শেষ হয়। কিন্তু এই চরম ধ্বংসের ছাই থেকেই জন্ম নেয় এক নতুন জাপান। মিত্র বাহিনীর তত্ত্বাবধানে জাপান তার সামরিক শক্তি পুরোপুরি ত্যাগ করে, আর একটা শান্তিবাদী গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের নতুন করে গড়ে তোলে। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জাপান যে অর্থনৈতিক উত্থান ঘটায় তা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। এটাকে বলা হয় জাপানি অর্থনৈতিক অলৌকিক ঘটনা। ভাবুন একবার, প্রায় ২ দশক ধরে তাদের অর্থনীতি প্রতি বছর গড়ে ১০% হারে বেড়েছিল। এর ফলেই তারা হয়ে উঠেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এটা ছিল সত্যি ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এক গল্প। ৯০-এর দশকে অর্থনীতির গতি কিছুটা কমলেও আজকের জাপান কিন্তু বিশ্বজুড়ে প্রযুক্তি আর উদ্ভাবনের এক অন্য নাম। বুলেট ট্রেন থেকে শুরু করে রোবটিক্স, সনি থেকে টয়োটা, তাদের প্রভাব সব জায়গায়। আর অ্যানিমে, মাঙ্গা বা ভিডিও গেমসের কথা তো বাদই দিলাম। এগুলোর মাধ্যমে তাদের সংস্কৃতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাহলে দেখা যাচ্ছে, এই ৩৫,০০০ বছরের লম্বা যাত্রায় জাপান বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়েছে, কিন্তু তার মূল পরিচয়, সেই ধারাবাহিকতাটাকেও ধরে রেখেছে। এটা হলো ঐতিহ্য আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। এখন প্রশ্ন একটাই, এই অবিশ্বাস্য দেশটির ইতিহাসের পরবর্তী অধ্যায়ে কী লেখা হতে চলেছে? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।